আগামীকাল 11ই ডিসেম্বর সন্ধ্যা 6টার সময় তফসিল ঘোষণা হবে। বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় নির্বাচনের তফসিল ঘোষণা করবেন সিইসি। বিস্তারিত জানানো হলো রাষ্ট্রপতিকে সুষ্ঠু ভোট আয়োজনে ইউএনওদের নির্দেশ প্রদান। নির্বাচনের জন্য গুরুত্ব দেব, যেটা 5 বছরের নির্বাচন, সৎ প্রার্থী আসুক, এটা আমরা চাই। সেটা জনগণের বিচারের বিষয়। আমরা চাই যে শান্তিপূর্ণভাবে যে যেভাবে ভোট দিতে চায় সেভাবে ভোট দেয়। শেষ হলো জল্পনা কল্পনার। পদত্যাগ করলেন আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম। নির্বাচনে প্রার্থী হবেন এলজিআরডির দায়িত্ব পালন করা ছাত্র উপদেষ্টা। আমি নির্বাচন করব, এটা স্পষ্টভাবেই বলা যায়, কিন্তু কোথায় করব, কোন দল থেকে করব, সেটা পরবর্তী ডিসকাশন। 125 আসনে এনসিপির প্রার্থী ঘোষণা। ফাঁকা রাখা হয়েছে ঢাকা 10 এবং লক্ষ্মীপুর 1। শুধু জয়ের জন্য নির্বাচনে অংশ নিচ্ছে না দল, বললেন নাহিদ। আমরা ক্ষমতার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য এই নির্বাচনে অংশগ্রহণ করতেছি না, এটা খুবই পরিষ্কার। দুর্নীতির লাগাম টেনে ধরতে মেগা প্রজেক্টে যাবে না বিএনপি, জানালেন তারেক রহমান। শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক উন্নয়ন খাতে বেশি ব্যয়ের পরিকল্পনা। আমাদের একটি অন্যতম লক্ষ্য হচ্ছে আমরা কোনো মেগা প্রজেক্টে যাব না, কারণ আমরা দেখেছি মেগা প্রজেক্ট মানে মেগা দুর্নীতি। দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। এখনো উদ্ধার করা যায়নি রাজশাহীর তানোরে গর্তে পড়া শিশু সাজিদকে। অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা ফায়ার ফাইটারদের। বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় ঘোষণা করা হবে জাতীয় নির্বাচন এবং গণভোটের তফসিল। বুধবার বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কথা জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। বলেন, সীমানা নিয়ে এখন পর্যন্ত কোনো জটিলতা না থাকায় 300 আসনেই তফসিল ঘোষণা করা হবে। রেওয়াজ অনুযায়ী তফসিল ঘোষণার আগে নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করে নির্বাচন কমিশন। রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতে বুধবার বেলা 12টার কিছু পরে সিইসি সহ পুরো কমিশন যায় বঙ্গভবনে। নির্বাচন প্রস্তুতি এবং মাঠ পর্যায়ের অগ্রগতি, রাজনৈতিক পরিস্থিতি, আইন শৃঙ্খলার বর্তমান চিত্র রাষ্ট্রপতিকে অবহিত করেন তারা। এর আগে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সিইসি এবং কমিশনারদের বৈঠকের বিষয়ে তিনি জানান, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আগামীকাল 11ই ডিসেম্বর সন্ধ্যা 6টার সময়। এখন পর্যন্ত সিদ্ধান্ত হচ্ছে 300 আসনে, কারণ আমরা এখনো পর্যন্ত তো কোর্টের কোনো অর্ডার পাইনি। অর্ডার পাওয়ার পরে যদি সংশোধন লাগে সেটাও সেভাবে করা যাবে। এদিকে আগামী নির্বাচন সুন্দর এবং সুষ্ঠুভাবে আয়োজনের মাধ্যমে স্মরণীয় করে রাখতে হবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সারা দেশের উপজেলা নির্বাহী অফিসার ইউএনওদের সাথে ভিডিও কনফারেন্সে যোগ দেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় নির্বাচনের পাশাপাশি জনগণকে গণভোটের ব্যাপারে উদ্বুদ্ধ করার উপর জোর দেন তিনি। এটিকে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ হিসেবে উল্লেখ করে যে কোনো পরিস্থিতি মোকাবেলা এবং গুজব প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার আদেশও দিয়েছেন ডক্টর ইউনূস। নির্বাচনের তফসিল ঘোষণা হলে কে কোন দায়িত্ব পালন করবেন তার পরিকল্পনা এবং প্রস্তুতি এখন থেকেই নেয়ার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। ইউএনওদের নিজ নিজ এলাকার সব পোলিং স্টেশন পরিদর্শনের পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষ, এলাকাবাসী এবং সহকর্মীদের সাথে আলোচনার জন্য নির্দেশ দেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। গত 3বার যে নির্বাচন হয়েছে সেটাও নির্বাচন, সেখানে নির্বাচিত হয়ে লোক সংসদে গেছে, কিন্তু আজকেও আরো বহুদিন ধরে সারা জাতি স্মরণ করবে সেগুলো তামাশা হয়েছে, প্রহসন হয়েছে, নির্বাচন হয় নাই। কাজে আমরা সেটার সঙ্গে তুলনা করছি না, তুলনা করার কোনো কারণ নাই। যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ বলবে ওটা কোনো নির্বাচন তো নয়, এটা জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের 2 ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলমের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তফসিল ঘোষণার সাথে সাথেই কার্যকর হবে তাদের পদত্যাগ। বুধবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম জানান, বিকেল 5টার দিকে তাদের পদত্যাগপত্র গ্রহণ করেন ডক্টর ইউনূস। জুলাই অভ্যুত্থানের 2 ছাত্র উপদেষ্টার ভবিষ্যৎ জীবনের জন্য মঙ্গল কামনা করেন তিনি। আগামীকালের উপদেষ্টা পরিষদের বৈঠকে পদত্যাগী 2 উপদেষ্টা অংশ নেবেন। 2 উপদেষ্টার শূন্য পদে কারা দায়িত্ব নেবেন তা নির্ধারণ করবেন প্রধান উপদেষ্টা নিজে। এছাড়া গণভোট নিয়ে সরকার দেশ জুড়ে প্রচারণা চালাবে বলেও জানান প্রেস সচিব। উপদেষ্টারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দিলে প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন। তাদের পদত্যাগ নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সাথে সাথে কার্যকর হয়।
এর আগে পদত্যাগ করেন এলজিআরডি এবং যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ঘোষণাও দেন নির্বাচনে অংশ নেয়ার, তবে বিএনপি, এনসিপি নাকি স্বতন্ত্র প্রার্থী হবেন তা জানাননি। স্পষ্ট করেননি নির্বাচনী আসনও। আসিফ মাহমুদ বলেন, কয়েকদিনের মধ্যেই সব জানা যাবে। উপদেষ্টার বিরুদ্ধে নির্বাচনী এলাকায় বরাদ্দ, পদায়ন এবং পদোন্নতিতে আর্থিক লেনদেন এবং প্রকল্পে কমিশন গ্রহণ নিয়ে আলোচনা ছিল, তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। পদত্যাগের আগে সম্পদের হিসাব বিবরণী জমা দিয়েছেন আসিফ মাহমুদ, জমা দিয়েছেন কূটনৈতিক পাসপোর্টও। আমি নির্বাচন করব, এটা স্পষ্টভাবেই বলা যায়, কিন্তু কোথায় করব, কোন দল থেকে করব সেটা পরবর্তী ডিসকাশন। গণঅভ্যুত্থানে আমার সহযোদ্ধা ছিলেন, তারাই সেই দলটা করেছে। তবে আমি আরো অনেক আগেই বলেছি যে এটা ধরে নেওয়া ঠিক হবে না যে আমি সেই দলেই যুক্ত হব বা অংশগ্রহণ করব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে 125টি আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকালে রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে হয় এই সংবাদ সম্মেলন। ঘোষিত তালিকা অনুযায়ী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নির্বাচন করবেন ঢাকা 11 আসনে, আক্তার হোসেন রংপুর 4 আসনে, ঢাকা 18 আসন থেকে নির্বাচন করবেন নাসির উদ্দিন পাটোয়ারি, সরজিস আলম লড়বেন পঞ্চগড় 1 আসনে, হাসনাত আবদুল্লাহ কুমিল্লা 4-এ, ঢাকা 9 আসনের নির্বাচন করবেন তাসনিম জারা। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, তৃণমূল থেকে কেন্দ্রীয় আসন ভিত্তিক সেরাদেরই দেয়া হয়েছে প্রতিনিধিত্বের দায়িত্ব। নির্বাচনী পরিবেশ পুরোপুরি সন্তোষজনক না হলেও দলগুলোকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান নাহিদ ইসলাম। বাকি আসনগুলো ধাপে ধাপে মনোনয়ন দেওয়া হবে বলেও জানান তিনি। ভোটটা যে গণভোট, ভোটের অন্যতম প্রধান প্রশ্ন হচ্ছে হ্যাঁ অথবা না। এই কথাটা কে বলছেন? আমরা এই কথাটাই বলার জন্য নির্বাচনে অংশগ্রহণ করতেছি। আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে আমরা কয়টা সিট পাবো বা আমরা কয়টা সিট প্রত্যাশা করি। আমরা ক্ষমতার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য এই নির্বাচনে অংশগ্রহণ করতেছি না, এটা খুবই পরিষ্কার। বিএনপি সজাগ না থাকলে দেশ এবং জাতি ধ্বংস হয়ে যাবে, তাই আগামী নির্বাচনে ধানের শীষকে জেতানোর বিকল্প নেই। রাজধানীতে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনগণের কাছে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা পৌঁছে দিতে নেতাকর্মীদের নির্দেশও দেন তিনি। রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে 4র্থ দিনের আয়োজনে যোগ দেন কৃষক দল এবং যুব দলের কর্মীরা। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশের জন্য সবসময় কাজ করার প্রমাণ আছে কেবল বিএনপিরই। জানান, ক্ষমতায় গেলে তার দল কোনো মেগা প্রকল্পে যাবে না, অর্থ ব্যয় করবে শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক উন্নয়ন খাতে। এ সময় আন্তর্জাতিক মানবাধিকার দিবস স্মরণ করে তারেক রহমান বলেন, অন্য দল ও ব্যক্তির রাজনৈতিক আদর্শ উপস্থাপনের নিরাপত্তা নিশ্চিত করা সকলের দায়িত্ব। দেশে মানবাধিকার লঙ্ঘনের পুনরাবৃত্তি দেখতে চায় না বিএনপি। দেশ তো তারাই গড়তে পারে যাদের প্রথম স্লোগান হচ্ছে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, এবং যাদের স্লোগান হচ্ছে সবার আগে বাংলাদেশ। আমাদের একটি অন্যতম লক্ষ্য হচ্ছে আমরা কোনো মেগা প্রজেক্টে যাব না, কারণ আমরা দেখেছি মেগা প্রজেক্ট মানে মেগা দুর্নীতি। দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। আমরা রাষ্ট্রের অর্থ, জনগণের অর্থ আমরা খরচ করব জনগণের শিক্ষার পিছনে। আইসিইউতে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া, সাড়াও দিচ্ছেন তিনি। কথা জানিয়েছেন চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন। বলেন, দেশেই খালেদা জিয়ার সর্বোত্তম সেবা নিশ্চিত করা হচ্ছে, তবে যে কোনো প্রয়োজনে দেশের বাইরেও নেওয়া হতে পারে বিএনপি চেয়ারপারসনকে। লিভার কিডনির জটিলতা আগেই ছিল। গত সপ্তাহে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা বেগম খালেদা জিয়াকে আইসিইউতে বিশেষ নজরদারিতে রাখেন। সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার আপডেট জানাতে বুধবার রাতে কথা বলেন মেডিকেল টিমের সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। জানান, আইসিইউতে থেকে ওষুধ, থেরাপি সবকিছুই গ্রহণ করতে পারছেন বিএনপি চেয়ারপারসন। উনি আইসিইউতে উনি চিকিৎসাধীন আছেন এবং উনি সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থার সর্বোচ্চ পর্যায়ে একটি সংকটাপন্ন মানুষের জন্য যেটি প্রয়োজন সেই চিকিৎসার মধ্যেই উনি আছেন। ডাক্তার জাহিদ বলেন, দেশে খালেদা জিয়াকে সর্বোচ্চ চিকিৎসা দেয়া হচ্ছে, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশেও নেওয়া হতে পারে। সর্বোত্তম সেবা ওনার জন্য নিশ্চিত করা যায় এবং পৃথিবীর মধ্যে যাতে ভালো চিকিৎসা সেটি উনি পেতে পারেন, সেই জন্য এখানে রেখেও সকল পর্যায়ের চিকিৎসকদের দেশে বিদেশের তাদের পরামর্শক্রমে ওনার চিকিৎসা অব্যাহত রয়েছে। যে কোনো সময়ে প্রয়োজনে দেশের বাইরেও নিয়ে যাওয়া হতে পারে।
খালেদা জিয়ার ব্যক্তিগত এই চিকিৎসক জানান, এই মুহূর্তে দেশের মানুষের দোয়া ছাড়া আর কোনো চাওয়া নেই। সংকটময় এই সময়টুকু সফলভাবে পেরিয়ে উঠতে সম্মিলিত প্রার্থনা কামনা করেন তারা। এমন সংবেদনশীল পরিস্থিতিতে বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে, এতে কান না দেওয়ার অনুরোধ তার। কোনো অবস্থাতেই কোনো গুজবে কান না দেওয়ার জন্য আমি আপনাদের মাধ্যমে সকলের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। রাজশাহীর তানোরে গভীর নলকূপের প্রায় 50 ফুট ভেতরে পড়ে যাওয়ার 11 ঘন্টা পেরিয়ে গেলেও এখনও উদ্ধার হয়নি 2 বছরের শিশু সাজিদ। এর আগে বুধবার দুপুর 1টার দিকে উপজেলার কোয়েলহাট গ্রামে মায়ের সাথে খেলতে গিয়ে গভীর নলকূপের খোলা মুখ দিয়ে ভেতরে পড়ে যায় সাজিদ। এরপর থেকে সেখানেই আটকে আছে শিশুটি। খবর পেয়ে দুপুর 1:45 থেকে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। পরে আরও 2টি ইউনিট এসে যোগ দেয়। আপাতত কূপের ভেতরে অক্সিজেন সরবরাহের চেষ্টা করছেন তারা। এছাড়া এক্সকাভেটর মেশিন দিয়ে কাজ চলছে মাটি খননের। রাতভর উদ্ধার অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ভিকটিম হয়তো জীবিত আছে, এই জন্য আমরা এক্সকাভেটরের মাধ্যমে মাটি খনন করে আমরা ভিকটিম আমরা উদ্ধার করার চেষ্টা করছি। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এবং তানোর, আমরা 3টা ইউনিট এসে আমরা এখানে কাজ করছি। রাজধানীর মোহাম্মদপুরে মা এবং মেয়েকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠির নলছিটি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক করা হয়েছে আয়েশার স্বামী রাব্বিকে। তবে হত্যার মোটিভ কি তা জানা যাবে আসামিকে জিজ্ঞাসাবাদের পর। জোড়া খুনের 6 মাস আগে মোহাম্মদপুরের বসিলার একটি বাসায় চুরি করেছিল এমন অভিযোগ আছে আয়েশার বিরুদ্ধে। সে সময় তার ব্যাপারে অভিযোগ করা হয়। সেই অভিযোগের সূত্র ধরেই আয়েশার খোঁজ শুরু করে পুলিশ। কেন এমন নৃশংসতা, হত্যার কারণ কি, এমন প্রশ্নে পুলিশ জানায় জিজ্ঞাসাবাদ শেষেই জানা যাবে জোড়া খুনের রহস্য। সোমবার মোহাম্মদপুরে মা এবং মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। সন্দেহ করা হয় 4 দিন আগে বাসার কাজে যোগ দেয়া গৃহকর্মী আয়েশাকে। সিসি ফুটেজে তাকে দেখা যায় জোড়া খুনের পর স্কুল ড্রেস পরে বাসা থেকে বেরিয়ে যেতে। ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এদিকে জুলাই হত্যাযজ্ঞের মামলায় সালমান হক এবং সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 14 ডিসেম্বর ধার্য করলেন আদালত। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 বিচার শুরুর আগেই সালমান এফ রহমান এবং আনিসুল হক তাদের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন জানান। পরে চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনাল আইনে বিদেশি আইনজীবী নিয়োগের সুযোগ রয়েছে, তবে আগে থেকে বার কাউন্সিলের অনুমতি নিতে হবে। সজীব ওয়াজেদ জয়ের বিষয়ে বলেন, দেশের নাগরিকত্ব না থাকলেও জয় ছিলেন দেশের বেতনভুক্ত এবং বিদেশে থেকে জুলাই হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছেন, যার তথ্য প্রমাণ প্রসিকিউশনের কাছে আছে। এদিন ট্রাইব্যুনাল 2-এ আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য দেন আরও 2 জন। শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে রাজি করানোর চেষ্টা ছাড়া বাংলাদেশের বিশেষ কিছু করার নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দণ্ডিত ওই সাবেক প্রধানমন্ত্রী অন্য কোনো দেশে যাচ্ছেন এমন কথা শুনলেও আনুষ্ঠানিক তথ্য সরকারের কাছে নেই বলেও জানান উপদেষ্টা। বর্তমান সরকারের আমলে মানবাধিকার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক চাপ নেই দাবি করে র্যাব এবং ডিজিএফআই বিলুপ্তির সুযোগ নেই বলেও জানান তৌহিদ হোসেন। ভারতকে রাজি হতে হবে অথবা চাইতে হবে তাকে ফেরত পাঠানো। রাজি না হলে আসলে তো করার কিছু না, আমরা রাজি করানোর চেষ্টা করতে থাকতে পারি, আমরা রাজি করানোর চেষ্টা চালিয়ে যেতে পারবো, এইটুকুই, এর চেয়ে বেশি কিছু করতে পারবো। এটাও তো আমার কিছু করার নেই বা বাংলাদেশেরও খুব বেশি কিছু করার নেই। আমরা তো চাই যে উনি ফেরত আসুক। প্রায় 6 ঘন্টা অবরুদ্ধ থাকার পর পুলিশের সহায়তায় নিজ দপ্তর থেকে বের হলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। এর আগে 20% সচিবালয় ভাতার দাবিতে উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নেন কর্মকর্তা কর্মচারীরা। আন্দোলনকারীরা জানান দাবি পুরো না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে কর্মসূচি। তবে বৃহস্পতিবার বিকেল 3টার মধ্যে সরকারি আদেশ জারির আশ্বাস দেওয়া হয়েছে। 20% সচিবালয় ভাতা বৃদ্ধির দাবিতে বুধবার বেলা 2:30টার দিকে অর্থ উপদেষ্টার দপ্তরের সামনে অবস্থান নেন বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত 3 শতাধিক নন ক্যাডার কর্মকর্তা কর্মচারীরা। চলতে থাকে ভাতা বৃদ্ধির দাবিতে স্লোগান। তাদের দাবি, সরকারের অন্যান্য দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা বেতন কাঠামোর বাইরে নানা ধরনের ভাতা পেলেও সচিবালয়ের কর্মচারীরা তা থেকে বঞ্চিত। পরে রাত 8টার দিকে অ্যাকশনে যায় পুলিশ। একে একে উপদেষ্টা দপ্তর থেকে বের করে দেওয়া হয় আন্দোলনকারীদের। মানবাধিকার রক্ষায় শুধু আইন নয়, প্রাতিষ্ঠানিক বাস্তবায়নও জরুরি। রাজধানীতে মানবাধিকার দিবসের এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টা। বুধবার সবার জন্য ন্যায় বিচার এবং অগ্রাধিকারের প্রতি বাংলাদেশের অঙ্গীকার শক্তিশালীকরণ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি।
অনুষ্ঠানে উপদেষ্টারা বলেন, রাজনৈতিক দল ক্ষমতায় এলেও তত্ত্বাবধায়ক সরকার এবং বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারবে না। তবে পুলিশ কমিশন সংস্কার করতে না পারাকে অন্যতম ব্যর্থতা হিসেবে চিহ্নিত করেন। তাদের প্রত্যাশা, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশ ফিরবে গণতান্ত্রিক ধারায়। মানবাধিকার রক্ষায় অনবদ্য অবদানের জন্য এই বছর ফ্রাঙ্কো জার্মান হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড পেলেন নারী শ্রমিক কেন্দ্রের নির্বাহী পরিচালক সুমাইয়া ইসলাম। সন্ধ্যায় অনাড়ম্বর এক অনুষ্ঠানে ফ্রান্সের রাষ্ট্রদূত মার্ক শার্লে এবং জার্মানির রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোটস দূতাবাসে তার হাতেই পুরস্কার তুলে দেন। এ সময় পুরস্কার বিজয়ী অধিকার কর্মী সুমাইয়া ইসলাম বলেন, দেশের নারী, শিশু সহ পিছিয়ে পড়া সব মানুষের জন্য কাজ করে যেতে চান তিনি। 2016 সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশে মানবাধিকারে অবদান রাখা ব্যক্তিদের এই পুরস্কার দিয়ে আসছে জার্মানি ও ফ্রান্স। এর আগে বর্তমান উপদেষ্টা আদিলুর রহমান খান এবং আর্টিকেল 19-এর তামিনা রহমান এই সম্মাননা পেয়েছিলেন। গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেনের উপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় সদর উপজেলার বড় ডুমরাশুর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সাতপাড় এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর AK-M বাবরের নির্বাচনী জনসভায় গিয়েছিলেন মিকাইল। সেখান থেকে বিকেলে কয়েকজনকে সাথে নিয়ে সাভানা পার্কে ঘুরতে যান তিনি। এ সময় সাভানা পার্কের এক কর্মীর কাছে পার্কের ভেতরে মোটরসাইকেল রাখা নিয়ে কথা কাটাকাটি হয় তাদের। পরে পার্কের ম্যানেজার সহ অন্যরা বিষয়টি মীমাংসা করে দেন। পরবর্তীতে পার্ক থেকে বের হয়ে যাওয়ার সময় অজ্ঞাত কিছু লোক দেশীয় অস্ত্র নিয়ে মিকাইলের উপর হামলা করে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জন্য সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি NCPর সিনিয়র যুগ্ম এবং মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। বুধবার বিকেলে নোয়াখালী 6 আসনের আফাজিয়া বাজারে এক পথসভায় এই আহ্বান জানান তিনি। হান্নান মাসুদ বলেন, হাতিয়ার লোকজন সবাই ঐক্যবদ্ধ হয়ে ভূমিদস্যু, জলদস্যু এবং নদী ভাঙন থেকে দ্বীপটিকে বাঁচাবো। বলেন, হাতিয়াকে বাঁচাতে হলে কোনো লড়াই করা যাবে না। বাসিন্দারা যদি নিজেদের মধ্যে আবারও সংঘাতে জড়ায় তাহলে হাতিয়ার মানুষের আর মুক্তি মিলবে না বলে মন্তব্য করেন NCPর এই নেতা। পথসভায় NCPর কেন্দ্রীয় এবং উপজেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। NCP, গণ অধিকার এবং অন্য যত দল আছে যারাই হাতিয়াতে বসবাস করে সকলকে বলতেছি, ঐক্যবদ্ধ হন, একসাথে মিলে যায়, এই দ্বীপকে আমরা বাঁচাবো ইনশাআল্লাহ। টানা 3 মাস ধরে ভারতের কারাগারে থাকা 32 জন জেলেকে পরিবারের কাছে হস্তান্তর করেছে মংলার কোস্টগার্ড পশ্চিম জোন। বুধবার বিকেলে কোস্টগার্ড পশ্চিম জোনের প্রধান কার্যালয়ে এসব জেলেদের আনুষ্ঠানিকভাবে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। একই সাথে বাংলাদেশের কারাগারে থাকা ভারতের 47 জন জেলেকে দেশটির উপকূল রক্ষা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ এবং ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমঝোতা এবং বন্দী বিনিময় চুক্তির অংশ হিসেবে এই জেলেদের বিনিময় করা হয়েছে। তারা বিভিন্ন সময়ে নিজেদের জলসীমা অতিক্রম করায় উপকূল রক্ষা বাহিনীর হাতে আটক হয়েছিল। আন্তর্জাতিক মরক্কোর ফেজ শহরে ধসে পড়েছে পাশাপাশি 2টি ভবন। এতে প্রাণ হারিয়েছে কমপক্ষে 22 জন, আহত হয়েছেন আরও 16 জন। চলছে উদ্ধার কাজ। স্থানীয় সময় বুধবার সকালে হয় এই দুর্ঘটনা। দুটি ছিল 4তলা ভবন। এগুলোর মধ্যে একটি পরিত্যক্ত হলেও আরেকটিতে বাস করত 8টি পরিবার। দুর্ঘটনার সময় ভবনটিতে আকিকার এক অনুষ্ঠান চলছিল। বিবৃতিতে জানানো হয়েছে এসব তথ্য। কিছু স্থানীয় গণমাধ্যম জানায়, বেশ কয়েক বছর ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল শহরের নতুন অংশের দক্ষিণ পশ্চিমে আল মাসিরা এলাকার ভবনগুলো। এরই মাঝে শুরু হয়েছে তদন্ত।